সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক আমিন, সবার প্রিয় আমিন ভাই, তার সাথে কথা বলবো এবং আমরা সরাসরি তার সাথে প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমিন ভাই, আপনি হচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক এবং আওয়ামী লীগের হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ সমর্থক এই মুহূর্তে বাংলাদেশে চরম একটা মানবিক পরিস্থিতি পার করছে। তারা পড়তে পারতেছে না, তারা স্কুলে যেতে পারতেছে না, পরীক্ষা দিতে পারতেছে না, ছোটখাটো ব্যবসা বাণিজ্য ছিল সব ধ্বংস হয়ে গেছে। কোনোভাবেই তারা আক্রমণের শিকার হচ্ছে, কোনোভাবে কোনো স্পেস পাচ্ছে না কোনো জায়গায়। এবং সবচেয়ে কষ্টের যে জায়গাটা, তারা আমাদের সাথে যারা যোগাযোগ করে অনলাইনে, তারা কারোর কাছে কোনো হোপ পাচ্ছে না। কেউ তাকে জিজ্ঞেসও করে না কিভাবে সার্ভাইভ করবে, কোনো গাইডলাইন পাচ্ছে না। এবং যে দলটা সে পছন্দ করে, সেই দলটা কোথায় যাচ্ছে কিছুই জান না তারা। আপনি ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক, আপনি তো নিজের ঘরের ত্রাণটা করবেন, কিভাবে চিন্তা করেন বিষয়টাকে? জনাব বারী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এই ফজলুল বাড়ির খবরে আমাকে যুক্ত করার জন্য। এবং এটির সাথে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি অত্যন্ত মানবিক, যৌক্তিক এবং বাস্তবোচিত বিষয়ের অবতারণা করেছেন কথা বলার জন্য। আমাদের দুর্ভাগ্যজনক হলে স্বীকার করতে হবে, বাংলাদেশের রাজনীতির যে কালচার, সেটা ক্রমাগত খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এবং সেই খারাপ দৃষ্টান্তের জঘন্যতম দৃষ্টান্তটি ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে বলা যায় যে সেটা পরিপূর্ণতা পেয়েছে। একটি রাজনৈতিক দলের উপরে রাজনীতির নামে পীড়ন, দমন, নিষ্পেষণ, বর্বরতা কত জঘন্য লেভেলে, কত ভয়ঙ্কর রূপে অ্যাপ্লাই করা যায়, তার সবকিছুই এই দখলদার ইউনূস সরকার দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবং তারা যখন এই দখলদার সরকার যখন এই অমানবিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, তখন তারা বারবার দোহাই দিচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে আমরা নিশ্চিহ্ন করব। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে যখন তাদের নেতারা দম্ববর উচ্চারণ করছেন, এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা, এই কথাটি যে কত বড় ফ্যাসিবাদী কথা! আমার সন্তান তুল্য এই সমন্বয়করা যদি তাদের ধী শক্তি দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের গণতান্ত্রিক উদারতা নিয়ে উপলব্ধি করতে পারতেন, তাহলে আমি নিশ্চিত তাদের মাঝে বিবেক বোধের ন্যূনতম কিছু বেঁচে থাকলেও তারা নিজেরাই লজ্জা পেতেন অথবা লজ্জায় মুখ ঢাকতেন। তারা বলছে আওয়ামী লীগ ফ্যাসিবাদী, এই জন্য তাদের নিশ্চিহ্ন করতে হবে। জনাব বারী ভাই, আমি এই প্রসঙ্গে আপনাকে দুটি ঘটনা, বাস্তব দুটি দৃষ্টান্ত দিতে চাই। যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদী, প্রতিহিংসাপরায়ণ রাজনীতি দল হিসাবে চিহ্নিত করতে চাচ্ছে, তাদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই, ১৯৯৬ সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপি সরকারের পতন হয়েছিল এবং একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। ওই সময়ে যদি আওয়ামী লীগ ন্যূনতম প্রতিহিংসা রাজনীতি চর্চা করতেন, আওয়ামী লীগ যদি জিঘাংসার রাজনীতি করতেন, তাহলে বাংলাদেশে অসংখ্য বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি আগুন লাগার কথা। কিন্তু ওই সময়টায় আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকে ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের কোথাও বিএনপির কোন নেতাকর্মীর বাড়িতে একটি ফুলের টোকাও দেওয়া, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা কারো বিরুদ্ধে কোন নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এরপরে যদি আমি আসি ২০০৭ সালে, ২০০৭ও আমরা দেখলাম ২০০১ সালে বিএনপি জেতার পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যে ভয়ঙ্কর পীড়ন হয়েছিল, যে হাজার হাজার সংখ্যালঘুর বাড়িতে ভিটায় ঘুঘু চড়ানো হয়েছিল, যে তাদেরকে গ্যাংরেপ করা হয়েছিল, তাদের ভিটাবাড়ি উচ্ছেদ করা হয়েছিল, তাদেরকে মালামাল হিসেবে গালি দিয়ে ভারত পালিয়ে যেতে বাধ্য করেছিল, এবং সর্বোপরি ২১শে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে গ্রেনেড মেরে হত্যা করে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ১৫ আগস্টের পরবর্তী সম্পূরক হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করা হয়েছিল। এরপরে ২০০৭ সালে আওয়ামী লীগের
প্রবল আন্দোলনের মুখে ইয়াজউদ্দিনের ইয়েস সরকার পদত্যাগ করে একটি 111 হলো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জোটগতভাবে 300 আসনের মধ্যে 262 আসনে জয়লাভ করল। ইন্ডিভিজুয়ালি 250 আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থিতা দিয়ে 232 আসনে জয়লাভ করেছিল। বিএনপি মাত্র 29, জামাত 2টি সিট পেয়েছিল। জনাব ফজলুল বারী, আপনার মাধ্যমে আমি জাতি এবং তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই সময়ও আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিএনপি বা জামাতের কোন নেতাকর্মীর বাড়ি করে কোথাও কোন ধরনের হামলা মামলার একটি দৃষ্টান্ত তারা উপস্থাপন করতে পারবেন না। তারা যদি বলে যুদ্ধ অপরাধীদের বিচার, হ্যাঁ, যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে সুস্পষ্ট বক্তব্য ছিল এবং সে বক্তব্যকে মেনে নিয়েই মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। সে জায়গায় ম্যানিফেস্টো অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের কোনো বিকল্প আওয়ামী লীগের হাতে ছিল না। যেহেতু সে বিচার করবে এই প্রতিশ্রুতি নিয়েই, অনেকগুলো প্রতিশ্রুতির মধ্যে এই প্রতিশ্রুতি নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তাহলে আজকে এত কিছুর পরও কিন্তু ওই সময়ে আওয়ামী লীগের কোন পর্যায়ের কোন নেতা কোনোদিন কোন ইনফরমালি অথবা ফরমালি কোন আলোচনা সভায় কোথাও কখনো বলেনি যে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় বিএনপি থাকবে, বলেনি এদেশে হয় জামাত থাকবে, না হলে আওয়ামী লীগ থাকবে। এই ধরনের কোন ধরনের মানে ফেসিবাদ অথবা কর্তৃত্ববাদী বক্তব্য আওয়ামী লীগ কোথাও দেয়নি। তাহলে আজকে যারা এই বক্তব্যগুলো দিচ্ছে, আমিন ভাই, আপনি আপনার চলমান পরিস্থিতিটা আপনার কথা উঠেছে। আমার প্রসঙ্গ ছিল আক্রান্ত আওয়ামী লীগের নেতা কর্মী। আমি ওই জায়গায় আসছি, ওই জায়গায় আসার জন্য আমাকে ওই কথাগুলো বলতে হলো। তাহলে আজকে এই যে ফেসিবাদ হিসেবে ট্রিট করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর নিশ্চিহ্ন করা হয়েছে। কয়েক হাজার ইউনিভার্সিটির স্টুডেন্টসকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে, সার্টিফিকেট বাতিল করা হয়েছে, পরীক্ষা দিচ্ছে না। এই যে ভয়ঙ্কর অমানবিকতা, এই বর্বরতা পৃথিবী কখনো দেখেনি। আপনি বলতে পারেন যে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা আমাদের সামর্থ্য নিয়ে জনগণের কর্মীদের পাশে দাঁড়াচ্ছি। হয়তো যেটুকু প্রত্যাশা, সে প্রত্যাশা অনুযায়ী পারছি না, কিন্তু দাঁড়াচ্ছি। আবার জনাব বারী ভাই, আপনি যদি একটু ইতিহাসের দিকে খেয়াল রাখেন তাহলে আপনি দেখবেন যে এরকম নিপীড়ন নির্যাতন যারা করেছে ইতিহাসে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। সেজন্য আওয়ামী লীগ দরকার হয় না। সেজন্য এটা হচ্ছে রাজনীতির অনিবার্য একটা শিক্ষা। এই ক্রান্তিকালকে কেউ কিন্তু ওভারকাম করতে পারে না। সুতরাং এই বিষয়গুলো মাথায়, এই যে আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা, শুধু যে আমি স্টুডেন্টসদের কথা বললাম, তাদের পরীক্ষা দিতে না দেওয়া, সার্টিফিকেট বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করা, আবার সার্টিফিকেট যারা অ্যাচিভ করেছে তাদের সার্টিফিকেট বাতিল করা, এইগুলোর তো কোনো ইয়েত্তা নেই। পাশাপাশি যে আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। হয়তো ছেলে রাজনীতি করে, তাকে না পেয়ে মা এবং চাচিকে আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এবং আপনি দেখেছেন জয় বাংলা কোনো নিষিদ্ধ স্লোগান নয়। জয় বাংলা লেখার কারণে আমার ভাই রায়হান এবং মাসুদকে কি নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইতিহাস এর দায় নিবে না, এর দায় থেকে কেউ রেহাই পাবে না। এবং রাজনীতির যে অমুক শিক্ষা, সেই শিক্ষায় এর প্রায়শ্চিত্ত সবাইকে করতে হবে। আপনি যাদেরকে সন্তান সম বলছেন সেই ছাত্র নেতা এবং বাংলাদেশের অন্যতম প্রধান বুদ্ধিজীবী এই সময়ের সলিমুল্লাহ খান, তিনি বলেছেন আওয়ামী লীগ ইতিমধ্যে অপ্রাসঙ্গ হয়ে গেছে। তিনি বলছেন যে মুসলিম লীগ খুব প্রভাবশালী সংগঠন ছিল, সেটার আর কোনো খোঁজ নেই। আপনি আওয়ামী লীগের একজন নেতা। আমার এই দুইজনের কাছে আমার দুটি বিষয় জানার আছে। প্রথমত, আমার সন্তানতুল্য সমন্বয়করা যারা বলছেন যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিতে হবে এবং তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যুদ্ধ অপরাধীদের ছাতার নিচে গিয়ে এই আন্দোলনটা করেছিল। আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তারা কালকে এই অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ, তাদের ভাষায় অপ্রাসঙ্গিকতা যাচাই করার জন্য তারা কালকে আরেকটা আন্দোলনের ডাক দিক। তারা বলুক যে তোরা সব রাজুতাই, আমরা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হয়েছে জনগণের জনসমাবেশ ঘটিয়ে সেটা প্রমাণ দিব। তারা বলুক তোরা সব রাজুতাই, কালকে এখান থেকে আমরা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়েছে মানুষের সমাবেশের মাধ্যমে তারা আমরা জাতিকে জানাবো। দেখি কয়জন মানুষ যায়। আমি বলছি বারী ভাই,
ওই রাজও কিন্তু আর তাদের ডাকে সাড়া দিবে না। তখন তারা বুঝতে পারবে কে অপ্রাসঙ্গিক। জনাব সলিমুল্লাহ সাহেব যেটি বলেছেন, ওনার দৃষ্টিভঙ্গিকে আমি চ্যালেঞ্জ করছি, এটা তার, উনি বলতে পারে, এটা তার অধিকার। ওনাকেও আহ্বান জানাবো, আওয়ামী লীগ কতটুকু প্রাসঙ্গিক আছে অথবা অপ্রাসঙ্গিক হয়েছে সেটা যাচাই করার জন্য এখন তো সংবিধান সংস্কার কমিটি, যেই সংস্কার কমিটিতে থাকার কোনো যোগ্যতাই রিয়াজ সাহেবের নেই, যেহেতু উনি একজন বিদেশি নাগরিক, নৈতিক কোনো তার অধিকার নেই, এবং তিনি সজ্ঞানে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করে আরেকটি দেশের শপথ, সংবিধান অনুযায়ী শপথ নিয়ে নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাকেও যখন তাকে বানিয়েছেন, তিনি সেখানে গণভোটের ব্যবস্থা করেছেন। তাহলে আগামীকাল অথবা এই মাসের মধ্যে যে কোনো দিন এই বিতাড়িত আওয়ামী লীগের এই অবস্থায়, কঠিন অবস্থায় একটা গণভোট দিতে বলেন। আওয়ামী লীগ কতটুকু প্রাসঙ্গিকতা হারিয়েছে অথবা হারায়নি, এটা সলিমুল্লাহ সাহেবরা যখন দেখবে, তখন যদি তার মধ্যে বিবেক নামে কিছু থাকে, উনি লজ্জায় মানুষকে আর মুখ দেখাতে পারবে না। সলিমুল্লাহ সাহেবদের মতো শিক্ষকদেরকে আমি মনে করি যে যখন এরকম রাজনৈতিক বক্তব্য দেয়, তখন তাদের উচিত যে ওই শিক্ষকতার পেশাটাকে আড়াল করে সরাসরি পলিটিক্সে আসা উচিত। তখন তারা বুঝবে যে কে প্রাসঙ্গিক হয়েছে আর কে অপ্রাসঙ্গিক। আপনি আপনি যে গণভোটের কথা বললেন, কিন্তু আমাদের বাংলাদেশে তো গণভোটের অভিজ্ঞতা ভালো না। গণভোট করেছিলেন জিয়াউর রহমান, হানা ভোট, কেউ ভোট দিতে যায় নাই। গণভোট করেছিলেন এরশাদ, কেউ ভোট দিতে যায় নাই। গণভোট করা হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের সুপ্রিম কোর্টে ফিরে যাওয়া নিয়ে, কেউ ভোট দিতে যায় নাই। কিন্তু শতভাগ ভোট পড়েছে, হা জয়যুক্ত হয়েছে, এভাবে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। আজকে গণভোট যদি ডাকা হয়, কেউ যদি ভোট দিতে না যায়, তারা যদি দেখায় যে মানুষ ভোট দিয়েছে, কিভাবে মোকাবেলা করবেন বিষয়টা? বাড়ি ভাই, আপনি একেবারে যথার্থই এই বিষয়টা অ্যাড্রেস করেছেন যে ৭৭ সালে প্রথম হানা ভোটে কিন্তু অনেকগুলো কেন্দ্রে ১০০-এরও বেশি, ১০০% বেশি ভোট কাস্ট হয়েছিল। কিন্তু আমার আস্থার জায়গাটা এখানে ১৯৭৭, ১৯৯০, ১৯৮২ আর ২০২৫ সম্পূর্ণ ভিন্ন। এখন প্রযুক্তির যুগ। যখন তারা অপ্রাসঙ্গিক প্রমাণ করতে গিয়ে ওই যে ওখানেও তামাশা করবে, ভোট কেন্দ্রে মানুষ না যাওয়ার পরে যখন ডিক্লেয়ার করবে, তখন বিশ্ববাসী দেখবে ওইটার মধ্যেও তারা মূলত দেখা যাবে তারাই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। ওখানেও কিন্তু একটা প্রমাণ পাওয়া যাবে। আর মানুষের লাইন ধরে যখন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে যদি অপ্রাসঙ্গিক করে, তখন আমি সেদিন সলিমুল্লাহ সাহেবকে স্যালিউট করব আর সমন্বয়কদেরকে স্যালিউট করব। বাট আমি আপনাকে অ্যাসিওর করছি, ৪৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটা গণভোট যদি তারা করে বা যেটাই করে, তাহলে কিন্তু প্রাসঙ্গিকতায় কারা আছে সেটা নতুন করে তারা টের পাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্মের নানা ঘোষণার জন্য স্মারক ভবন, যেটা বঙ্গবন্ধু মিউজিয়াম, যেটা ছিল ৩২ নম্বরের বাড়ি, সে বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠনের নেতৃত্ব সংগঠন আওয়ামী লীগের অফিস যেটা, সেটা একটা পরিত্যক্ত ভবন, সেটা কেন শৌচালয় বলছে তারা। ১৫ আগস্ট বা ১০ জানুয়ারি আপনাদের বড় দুইটা দিন গেল, কোথাও কিন্তু আপনার নেতা কর্মীদের ঢোল নামে নাই। আত্মপক্ষ কে নিয়ে আপনাদের? বঙ্গবন্ধুর ৩২ নম্বর ঐতিহাসিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ অফিসগুলো জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এটা তো এদের জন্য অস্বাভাবিক কোন কাজ নয়। জনাব বাড়ি ভাই, আপনি যখন দেখবেন ৫ই আগস্টের পরে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন ৭১-এ শেখ মুজিব পাকিস্তান ভেঙে যে বিশ্বাসঘাতকতা করেছিল, এখন মুসলমান ভাইরা তার প্রতিশোধ নিচ্ছে। অথবা ১ সপ্তাহ আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন বাংলাদেশ আমার হারিয়ে যাওয়া ভাই, তাহলে তো বোঝার বাকি থাকে না ওই যে ৩২-এ সেই পবিত্র তীর্থভূমি, যেখান থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ শুধু নয়, ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৩ বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামের পথ, যে পথ বেয়ে আমরা ৭১-এ পৌঁছেছিলাম মুক্তির স্বর্ণালী বৈজয়ন্তীতে, সেটাকে তারা নিশ্চিহ্ন করতে চাইবে। এবং এই নিশ্চিহ্ন করার প্রচেষ্টার মাধ্যমে এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গিয়েছে ওরা বাংলাদেশটা চায় না। সেই কারণেই ওরা যে পাকিস্তান
ভারত থেকে চিনি ইম্পোর্ট করে আমরা এখন সেই পাকিস্তান থেকে আবার চিনি ইম্পোর্ট করছি। তো এই এবং আবার যারা 47 থেকে 71 23 বছর এই নিপীড়নের মধ্যে বাঙালিদেরকে সৎভাইয়ের সম্মানও দেয়নি, সৎভাইয়ের অধিকারও দেয়নি, তারা এখন বলছেন বাংলাদেশ আমার হারিয়ে যাওয়া ভাই। তো এই হারিয়ে যাওয়া ভাইরা যখন এক জায়গায় হয়, সেখানে তো আপনি 71 পাবেন না, সেখানে আপনি 52 পাবেন না, সেখানে আপনি 66 পাবেন না, 6 দফা পাবেন না, 69-এর গণ অভ্যুত্থান পাবেন না। সেখানে আপনি কি পাবেন? সেখানে পাবেন উপদেষ্টাদের ভাষ্যে যে 47-এ পাওয়া গুণে দ্বারা ফোকলা স্বাধীনতা 24-এ পূর্ণতা দেওয়ার প্রচেষ্টা, অর্থাৎ সেখানে 71 নাই। তো যখন 71 থাকবে না, 71কে নিশ্চিহ্ন করতে চাইলে 71 যে বাড়িকে ঘিরে তৈরি করা হয়েছে সেটাকে নিশ্চিহ্ন করতে হবে। 71 তৈরিতে যারা নেতৃত্ব দিয়েছে সে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে, এবং এই নেতৃত্বের যে বাতিঘর সেটা শেখ হাসিনা, তাকেও অপ্রাসঙ্গিক করতে হবে। এই সবই কিন্তু ওই একই খেলা। এই খেলাটাই বাংলার মানুষ আজকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে বলেই সেই সময় তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক তরুণ সমাজ যারা শেখ হাসিনার পতন চেয়েছিল, যারা যারা এই লড়াইয়ের পক্ষে ছিল, তারা আজকে বলছে যে আমাদেরকে প্রতারিত করা হয়েছিল। আমাদেরকে তো বলেনি যে শেখ হাসিনার পতন হলে আমাদের সংবিধান পাল্টে দেওয়া হবে। আমাদেরকে তখন বলেনি যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আমাদের বাংলাদেশের নাম পাল্টে দেওয়া হবে, 72-এর সংবিধানকে কবর দেওয়া হবে। সেই প্রতারণা আজকে মানুষের কাছে প্রতিভাত হয়েছে বলেই মানুষ এখন আবার বলছে আগেরটাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, তাকেই আবার দরকার। এটা এই সমস্ত কিছু বলছে, অনলাইনে আসছে, নানা কিছু বক্তব্য আসছে, কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে গত 5 মাসে এখন পর্যন্ত আওয়ামী লীগের একজন স্পোকসম্যান কে কেউ জানে না। আওয়ামী লীগের নেতারা অন্তত জুমে নেবে এমন কোন মেসেজ কর্মীদের কাছে নেই। এর জবাব কি দিবেন? না না বাড়ি ভাই, একটা বাস্তবতা আপনাকে উপলব্ধি করতে হবে। আওয়ামী লীগ তো কোনো গোপন সংগঠন নয় যে আমরা গোপন জায়গা থেকে কোনো ইন্টারভিউ দিব। আর আওয়ামী লীগ নেতাদের কথা বাদ দেন, আপনি শুরুতে যেটা বলেছিলেন যে আওয়ামী লীগ সমর্থন করে এমন মানুষদেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর স্পোক্সম্যানরা যে কথা বলবে, স্পোক্সম্যান কোন জায়গা দিয়ে কথা বলবে, সেখানেই তো আপনার তারা অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতাদেরকে না পেলে তাদের মানে ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের গতকালের পত্রিকায় পড়লাম যে একজন আওয়ামী লীগ নেতাকে বাড়িতে অভিযান চালিয়ে না পেয়ে তার চাচিকে বেদমভাবে মারপিট করা হয়েছে। তো সেই জায়গায় আপনি আপনার দলের সাধারণ সম্পাদক প্রতিদিন একটা অনলাইনে একটা বক্তৃতা পড়তেন, এখনো তো সাধারণ সম্পাদক আছেন কি না কেউ জানে না সেটা। না শুনেন, আওয়ামী লীগের তো কনফারেন্স ছাড়া আমাদের তো নেতৃত্ব বাদ দেওয়ার কোনো প্র্যাকটিস নেই। তাছাড়া যেহেতু উনি সাধারণ সম্পাদক থাকবে কি থাকবে না, এই জন্য আমাদের দুটি বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি দুইভাবে। প্রথমত সম্মেলনের মাধ্যমে, দ্বিতীয়ত আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটি বসে সেখানে মূল্যায়নের পরে একটা সিদ্ধান্ত নিতে পারি। তো আজকে তো আওয়ামী লীগের কোন নেতা কোথাও জেলখানায় ছাড়া এর বাড়িতে কারো কোথাও বসারই সুযোগ নেই। তাহলে সেখানে ওনাকে বাদ দেওয়ার বা রাখার কোন সিদ্ধান্ত নেওয়ার অবকাশটা পাচ্ছি কোথায় আমরা? আমাদের তো একটা ফোরাম দরকার হবে, আমরা তো কারাগারে বসে সিদ্ধান্ত নিতে পারি না। অথবা মাননীয় প্রধানমন্ত্রী উনি তো সবসময় যেটা কথা বলুক, আওয়ামী লীগের 2009 সাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় বডিতে আমি কাজ করছি, আমি তো দেখেছি যে আওয়ামী লীগের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি দলের নেতা কর্মীদের সাথে আলোচনা করেন। উনি তো দিল্লিতে বসে স্বৈরতান্ত্রিক ভাবে বলতে পারেন না যে আজকে থেকে আমি নাই, অমুকরা আমি দায়িত্ব দিলাম, অথবা তমুক নাই, আমি তমুককে দলের সেক্রেটারির দায়িত্ব দিলাম। আওয়ামী লীগ তো সে রাজনৈতিক দল নয়। আমরা তো যতটুকু পারি সীমিত পরিসরে হলো গণতন্ত্র চর্চাটা করি। তো সেই জায়গায় কাদের ভাই যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি মারা যান নাই, উনি অবশ্য সাধারণ সম্পাদক হিসেবে আছেন, সেখানে ব্যতয় কিছু করলে সেটা তো জাতি জানবে, লুকোচুরি করার কিছু নেই। একাত্তরে একটা পরিস্থিতির কারণে আওয়ামী লীগ নেতারাও ভারতে আশ্রয় নিয়েছিলেন। এখনো যতটুকু জানা যায় আওয়ামী লীগের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। 71-এ বা আওয়ামী লীগের নেতারা
একটা প্রবাসী সরকার গঠন করেছিলেন। এখনকার পরিস্থিতি কি? না, আপনি ৭১-এর প্রবাসী সরকার আর বর্তমান সময় কিন্তু এক করে মিলালে হবে না। এটা তো এখানে যোজন যোজন পার্থক্য বিরাজমান। এখন ৭১-এ আওয়ামী লীগ নেতারা ভারতে আশ্রয় নিয়েছিল দুইটা কারণে। প্রথমত পাকিস্তানিদের যে ভয়ঙ্কর অপারেশন সার্চলাইটের মাধ্যমে যে ভয়ঙ্কর নিপীড়ন এবং মিট্টি চাহিয়ে বলে টিকা খান যেই কথা বলেছিল, মুঝে মিট্টি চাহিয়ে আদমি নেহি, ওই জায়গায় মিট্টি চাহিয়ে আদমি নেহি সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করে তাদের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ করার প্রস্তুতির একটা বিষয় ছিল এবং একই সাথে নিজেদের যান বাঁচানোর একটা বিষয় ছিল। এখন তো আমরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে। এখন ওরাও এক ধরনের পোড়ামাটি নিয়েছে, পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। যে পোড়ামাটি নীতি গ্রহণ করার কারণে ৩২ নম্বরে আগুন জ্বলে, আওয়ামী লীগ অফিসে আগুন জ্বলে, আওয়ামী লীগের নিরীহ মানুষের বাড়িঘরে আগুন জ্বলে। তাদের আপনি চিন্তা করতে পারেন বাড়ি ভাই, যে মাসুদ, যাকে শিবির এর আগে হত্যা করতে যেয়ে হত্যা করতে না পারে একটি পা বিচ্ছিন্ন করে ফেলেছিল, যে একটা আর্টিফিশিয়াল পা লাগিয়ে চলতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা চাকরি করে বউ নিয়ে সংসার করতো, ৫ই আগস্টের পরে তার সদ্য প্রসূত সন্তানের যে দুধ আনতে গিয়েছিল, তাকে কি ভয়ঙ্কর ভাবে হত্যা করেছে অসুস্থ এবং পঙ্গু একজন মানুষকে। এই বর্বরতা আপনি ইসরায়েলি বাহিনীর মধ্যে ছাড়া ছাড়া আর কারোর মধ্যে পাবেন কিনা আমি জানি না। আমরা সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি বাহিনীর এরকম কিছু বর্বরতা দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা যদি কোনো জায়গায় সাময়িকভাবে একটা শেল্টার নেয়, আমি তো সেখানে দোষের কিছু দেখি না। বাট আমরা তো কখনো আর দেশের বিরুদ্ধে যুদ্ধ করব না, ডেফিনেটলি নট। আমরা দলকে সংগঠিত করে মানুষের ভালোবাসায় বলিয়ান হয়ে আবারও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, সেটাই আমি খুব গভীরভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করে প্রচার করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অমুক অমুক আটক করা হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তাদের সাথে পাওয়া গেছে, ওইখানে উল্লেখ করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন তাদের কাছে এরকম নিষিদ্ধ কিছু বই পাওয়া গেছে। এটা প্রতিরোধ হয় নাই কিন্তু প্র্যাকটিক্যালি। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে তাহলে আপনারা কিভাবে প্রতিরোধ গড়ে তুলবেন? রাজনীতিতে একটি রাজনৈতিক দলকে অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করা যায় না। ছাত্রলীগ কিন্তু ক্ষমতার গহ্বরে বসে উচ্ছিষ্ট বিলিয়ে জন্ম নেওয়া কোনো সংগঠন নয়। ক্ষমতার বাইরে থেকে দুর্দণ্ড প্রতাপশালী মুসলিম লীগের রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে এই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। তো যারা অধ্যাদেশ বা প্রজ্ঞাপনের মাধ্যমে যে সংগঠনের জন্ম হয়নি, সেই সংগঠনকে কোনো প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করা যাবে না। তাছাড়া পলিটিক্স এমন একটা কঠিন এবং বাস্তবচিত জিনিস, সেখানে আপনি অধ্যাদেশ দিয়ে কাউকে নিশ্চিহ্ন করা যায় না। আবার অধ্যাদেশ না দিলেও অনেকে নিশ্চিহ্ন হয়। আপনি একটু আগে জনাব সলিমুল্লাহ খানের একটা উদ্ধৃতি দিয়েছিলেন মুসলিম লীগের কথা। মুসলিম লীগকে কিন্তু বাংলাদেশে কেউ কখনো নিষিদ্ধ করেনি, কিন্তু আজকে মুসলিম লীগ আপনি বাটি চালান দিয়ে খুঁজে পাবেন না। ইভেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একসময় অনেক শক্তিশালী রাজনৈতিক দল ছিল, ন্যাব মোজাফফর অনেক শক্তিশালী রাজনৈতিক দল ছিল, ন্যাব ভাসানী অনেক শক্তিশালী রাজনৈতিক দল ছিল। তাদের কারো রাজনীতি কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু এখন তাদেরকে খুঁজতে গেলে লাঠি চালান বা বাটি চালান দিতে হবে। তো আপনি আমি বিশ্বাস করি একটি রাজনৈতিক দল যদি জন আকাঙ্ক্ষা ধারণ করে সে অনুযায়ী কাজ করতে পারে, তাহলে কোনো নিষিদ্ধাদেশ, কোনো প্রজ্ঞাপন তাকে ঠেকানো যায় না, সেটা মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। আওয়ামী লীগও তেমন একটা সংগঠন, আর ছাত্রলীগ তো তার চেয়ে বেশি। মনে রাখতে হবে ছাত্রলীগের ২৭,০০০ নেতা কর্মীর জীবন জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের গৌরবের সাথে। ছাত্রলীগকে আজকে টেরোরিস্ট বানানো হচ্ছে, সন্ত্রাসী সংগঠন বানানো হচ্ছে। বাড়ি ভাই, যারা এই কথাগুলো বলছেন তাদেরকে শুধু চোখ কান খোলা রেখে একবার বলতে চাই, কোভিড ক্রান্তিকালে সন্তান মাকে ফেলে এসছে ডাস্টবিনে, বাবা যাচ্ছে না সন্তানের লাশ দেখতে, তখন এই ছাত্রলীগের কর্মীরা পিঠে অক্সিজেন সিলিন্ডার মেখে লাগিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছিল। এই ছাত্রলীগকে দখলদার ইউনূস একটা অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করবে, সেটা বাস্তবায়িত হয়ে যাবে।
যদি তাই হতো তাহলে এখনো পঙ্গপালের মতো ছাত্রলীগ বেরিয়ে আসছে কি করে? উই পোকার মতো ছাত্রলীগ বেরিয়ে আসছে। প্রতিদিন বাংলাদেশের রাজপথ প্রকম্পিত হচ্ছে জয় বাংলা স্লোগানে। এটি হচ্ছে ছাত্রলীগের গৌরবময় অধ্যায়। এটা হচ্ছে ছাত্রলীগের ইতিহাস। এই ইতিহাস চাইলে আপনি কেউ মুছে ফেলতে পারবে না, কেউ পারবে না। এই জন্যই কবি বলেছেন, যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখবো আবারও নতুন কোন ইতিহাস। ছাত্রলীগ বারবার নতুন ইতিহাস নির্মাণ করেছে। এই জন্য ছাত্রলীগ অপ্রতিরোধ। এটাকে ওই অধ্যাদেশ অথবা প্রজ্ঞাপন দিয়ে বন্ধ করা যাবে না। যতটুকু জানা যাচ্ছে, আন্তর্জাতিক পরিমণ্ডল সাম্প্রতিক কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। যেমন আমেরিকা এবং ব্রিটেন, দু দেশই এর মাঝে তাদের একটা মনোভাব প্রকাশ করেছে, বাংলাদেশের সব দলের অংশগ্রহণে তারা নির্বাচন চায়। দেশের এই সরকার, তারা আওয়ামী লীগ মাইনাস আওয়ামী লীগ নির্বাচন চায়, কিন্তু বিএনপি অন্তত তারা মতামত প্রকাশ করেছে আওয়ামী লীগকেও তারা নির্বাচন চায়। আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, আপনারা কি করবেন তখন? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটুকু বুঝি যে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার মতো কোন সক্ষমতা এই দখলদার বাহিনীর নেই। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে সে নির্বাচন বিশ্বের কোথাও কোনোভাবেই এই গ্লোবাল ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড হবে না। আর এই ক্ষেত্রে বিএনপির যে রাজনীতি এবং তাদের যে বক্তব্য নির্বাচন কেন্দ্রিক, আমি মনে করি তারা এখানে ম্যাচিউর পলিটিক্স করছে। এটা যে আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচন চায়নি সে কারণে বলছি না। এই জায়গাটাই বিএনপির নেতৃত্বকে আমার অনেক ম্যাচিউর মনে হচ্ছে। তারাও এটা উপলব্ধি করতে পারছে যে সত্যিকার অর্থে যদি দেশটাকে একটা জায়গায় রাখতে চায়, সামনের দিকে এগোতে চায়, তাহলে তো আওয়ামী লীগের যদি যতই খারাপ অবস্থা হোক, জানাব বাড়ি ভাই, 35% মানুষ তো আওয়ামী লীগকে ভোট দিয়েছে, বারবার দিবে। আপনার ইভেন 2001 সালে যে নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল, মাত্র 62 আসন পেয়েছিল, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আপনার 42% ভোট পেয়েছিল। 2001 সালের কথা বলছি। তো আজকের বাস্তবতা কি? সুতরাং এটি তাদের আরেকটি অলিক স্বপ্ন কুসুম কল্পনা, এটা কোনোদিন বাস্তবায়িত হবে না। আগে আওয়ামী লীগের বিচার, তারপর নির্বাচন, এমন একটা শপথ আছে বর্তমান সরকারের। আইন উপদেষ্টা বলেছেন মার্চের মধ্যে বিচারটা শুরু হবে। আপনারা যে আদালতে যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়েছিলেন, সেই আদালতে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার এটা প্রস্তুতি চলছে। এটাকে কিভাবে মোকাবেলা করবেন আপনারা? একটা দেখেন, অপূর্ব একটা পরম্পরা দেখেন। 68 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে কিন্তু ফাঁসি দেওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেলেছিল, খবরও করা হয়েছিল। এটা ছিল পাকিস্তানি আদালত। আমি বারবার একটি কথা বলি, রাজনৈতিক নেতার বিচার আইনের আদালত হয় না, জনতার আদালত হয়। পাকিস্তানের আইনের আদালত যে বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দিয়েছিল, বাংলাদেশের জনগণ সেই বঙ্গবন্ধুকে ফাঁসির রজ্জু থেকে খুলে এনে ভেঙে কারারের লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট করেই তাকে রাজ সিংহাসনে বসিয়েছিল, তাকে মুকুটবিহীন সম্রাট বানিয়েছিল। আমি দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু কন্যাও ঠিক সেই পথে যাচ্ছে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত পায় দলে বাংলার মানুষ আবার বিজয়ের মুকুট পরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় অবশ্যই নিয়ে যাবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। এবং এই যে আপনি বলছেন যে আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই আদালতে শেখ হাসিনার বিচার। আইসিটি অথবা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ কাকে বলে তারা জানে, যদিও আমি লয়ার স্টুডেন্ট নই, কিন্তু একটা কমন সেন্স দিয়ে বলি। আপনি দেখুন জনাব বাড়ি ভাই, বিচার কেন করবে? ছাত্র হত্যার দায়, এই তো। আচ্ছা, ছাত্র হত্যা কারা করেছে? যখন সমন্বয়ক হাসিব মিডিয়ায় ইন্টারভিউ দিয়ে বলে, যদি আমরা মেট্রো রেল আগুন না দিতাম, যদি আমরা পুলিশ হত্যা না করতাম, তাহলে এই বিপ্লব হতো না। তাহলে হত্যাকারী কে? যখন বিএনপি নেতা বাচ্চু সাহেব সিরাজগঞ্জে বলেন এনায়েতপুর থানায় 13 জন পুলিশকে আগুন দিয়ে হত্যা না করলে এই আন্দোলন হতো না, তাহলে হত্যাকারী কে? শেখ হাসিনা নাকি আমরা? তাহলে বিচার কার করবেন?
যারা ঘোষণা দিয়েছে আমি হত্যা করেছি, সে হত্যাকারী নাকি শেখ হাসিনা হত্যাকারী? আর আইন অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী শপথ নেয় রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার, জানমালের নিরাপত্তার দায়িত্ব দিতে, নিশ্চিত করতে। সেখানে আপনি যখন রাষ্ট্রীয় সম্পদ মেট্রোল আগুন দিতে আসছেন, যখন পুলিশকে হত্যা করতে আসছেন, তখন পুলিশের তো সাংবিধানিক অধিকার সেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, সাধারণ মানুষের জানমাল রক্ষা করা এবং নিজেদের রক্ষা করা। সেটা রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, সেখানে তো বিচার করার কোনো সুযোগ নেই। তো সুতরাং জাতিকে এভাবে বেশি দিন দমিয়ে রাখা যাবে না। মানুষের এই এই যে হাসিফ সাহেব যে বক্তব্য দিয়েছেন, যে এটা কিন্তু তাকে রিমান্ডে নিয়ে কেউ এই বক্তব্য আদায় করেনি। অথবা গত 4 দিন আগে সিরাজগঞ্জ বিএনপির নেতা জনাব বাচ্চু সাহেব যে বক্তব্য দিয়েছেন যে সেদিন যদি এনায়েতপুর থানায় আমরা পুলিশ হত্যা না করতাম, এই আন্দোলন সফল হতো না, তাকে কিন্তু রিমান্ডে নিয়ে কেউ এই কথা বলেনি। তারা স্বতঃস্ফূর্তভাবে জনগণের সামনে, বিশ্ব মিডিয়ার সামনে এই বক্তব্য দিয়েছেন। আমি যে আপনার সাথে কথা বলছি, এটা ঘরোয়া কোনো আলাপ না, এটা বাই দ্য ওয়ে এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে। তো এখানে যদি বলি যে আমি বাড়িকে হত্যা করতে চেয়েছি, তাহলে এরপরে তো বিচার করলে আমার করতে হবে, আরেকজনের উপর সেই দায় চাপানো যাবে না। সুতরাং জাতির কাছে এগুলো যত দিন যাবে তত পরিষ্কার হবে। আবু সাইদ মুগ্ধ স্লোগান দেওয়া হচ্ছে, আমি তাদের বিদে আত্মার মাগফিরাত কামনা করি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হোক। সে হত্যাকারী যদি আমিও হই, কিন্তু আবু সাইদের গায়ে পুলিশের গুলি লাগলো 3:30 থেকে 4টার মধ্যে, 8:30 পর্যন্ত সে কোথায় ছিল, কারা তাকে হসপিটালে না নিয়ে আটকে রাখলো? সেখানে তো আওয়ামী লীগের কেউ ছিল না। আবু সাইদ মুগ্ধ পানি দিচ্ছিল আন্দোলনকারীদেরকে মিছিলের মাঝখানে। কে গুলি করলো? ওখানে পুলিশের গুলিতে মিছিলের মাঝখানে যেতে পারে না। ওখানে তো আওয়ামী লীগের কোনো লোক ছিল না, তাদের লোক ছিল, তাহলে কে গুলি করলো? এগুলো জাতির সামনে আসুক, সেইগুলি যদি আমি করি আমারও বিচার হোক। সুতরাং সত্যকে আপনি বেশি দিন ধামাচাপা দিতে পারবেন না। মানুষের কাছে সবার মুখ খুলবে ইনশাল্লাহ। ভারতীয় একজন প্রবীণ সাংবাদিক মানস ঘোষ স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার খুব চমৎকার একটা ভূমিকা ছিল। সেই মার্চের প্রথম দিন থেকে তিনি মুক্তিযুদ্ধের নানা রিপোর্ট করে করে বিকশিত হয়েছেন। সেই মানস ঘোষ সম্প্রতি আমাদের সাথে এটা টক শোতে বলেছেন, একটা দেশ চালাতে গেলে অনেকের ভুল হয়, আওয়ামী লীগেরও অনেক ভুল ছিল। ইন্দিরা গান্ধীও ক্ষমা চেয়েছেন। আওয়ামী লীগের উচিত ভুল ত্রুটি স্বীকার করে ক্ষমা চাওয়া। এ নিয়ে আপনাদের বক্তব্যটাকে? আমার বক্তব্য খুবই স্পষ্ট। আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছে বা দিয়েছে, আওয়ামী লীগ সময় যারা সরকারে ছিল, তারা কেউ তো ফেরেশতা ছিল না, মানুষ ছিল। তো মানুষের ভুল হবে না এটা আমি কেন দাবি করবো? ভুল তো হতে পারে। 15.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মেট্রো রেল, পদ্মা সেতু, 3 লক্ষাধিক রাস্তা, কালভার্ট, ব্রিজ, শিক্ষা ব্যবস্থা, বিনামূল্যে বই, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, কি দেয়নি, কি করেনি? এখানে ভুল তো হতে পারে, কিন্তু ভুলের অবশ্যই ভুল হলে সেজন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনার নিশ্চয় মনে থাকার কথা, 96 নির্বাচনের আগে বঙ্গবন্ধু কন্যা কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে, প্রিয় দেশবাসী, আমরা এর আগেও ক্ষমতা ছিলাম। আমাদের সেই সময় ক্ষমতা থাকাকালীন সময়ে আমাদের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা আপনাদের কাছে সেই জন্য ক্ষমা চাই। আমাদের সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু বিষয় হচ্ছে কি, এই যে ভুলটা হয়েছে অথবা ভুলের জন্য ক্ষমা চাইবো, সেজন্য তো আমাদের একটা ফোরামে বসা দরকার। একটা ফোরামে বসে যখন আলোচনা হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে অথবা পার্লামেন্টারি মেম্বারের সদস্য যারা ছিল তারা, অথবা যে কোনো একটা জায়গায়, সেখানে কেউ বক্তব্য রাখবে আমাদের এটা ভুল ছিল, কেউ বক্তব্য রাখবে ভুল হয় নাই, একটা আলোচনা হবে। আলোচনার পরে আমরা সবার আলোচনা শেষে একটা কনক্লুশনে যাব। তখনই তো ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া হতে পারে। এখন আমরা কোথায় গিয়ে সেই অ্যানালাইসিসটা করব, কোথায় গিয়ে আমরা সেই ডিসকাশন করব, কোথায় গিয়ে আমরা কনক্লুশনে যাব? একদল নেতা কারাগারে, অনেকে আছে অন্তরালে, কেউ ঘর থেকে বেরোতে পারতেছে না। কথা বললে অনেক নেতারা কেঁদে কেঁদে বলে যে কোথায় যাব? রাতে ঘরে থাকলে পুলিশ আসে, সারা জেগে থাকি, দিনের বেলা বেরোলে জামাত শিবিরের সন্ত্রাসীরা খুঁজে, কোথায় যাব আমরা? এই অবস্থার মধ্যে আমরা ভুলের জন্য, ভুল যদি প্রথমে ফাইন্ড আউট করতে হবে ভুলটা কি কি ছিল। ভুল ছিল, আমি কোনোভাবে অস্বীকার করছি না। যেমন ধরেন ইউনূস সাহেব যেটি বলেছেন যে এটা একটা মেটিকিউলাস, দীর্ঘদিন যাবত একটা মেটিকিউলাস প্ল্যানের মাধ্যমে এই কাজটা করেছে। এই যে মেটিকিউলাস একটা প্ল্যান, সেটাকে আমরা ধরতে পারলাম না, বুঝতে পারলাম না, এটাও তো আমাদের ব্যর্থতা। কিন্তু এগুলির জন্য একটা আলোচনা সভা, একটা ফোরাম দরকার। সেই ফোরামটা তো আমরা কোথাও বসতে পারিনি। যে যখনই সুযোগ হবে তখন ডেফিনেটলি
সেই জায়গায় আমরা জনগণকে সঠিকভাবে নিশ্চয়ই অ্যাড্রেস করব। বিএনপি আন্দোলনে কিছুই করতে পারছিল না, এখান থেকে কোনো ধরনের ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে এই আন্দোলনকে আপনার গুরুত্ব দেন নাই? না, এটা তো আমি বললাম আপনাকে, এটা নিয়ে আমি এখানে কালেকটিভ একটা সিদ্ধান্ত ছাড়া ইন্ডিভিজুয়ালি কোনো মতামত দেওয়ার সুযোগ এখানে নাই। আমরা যখন আমাদের কেন্দ্রীয় কমিটি বসবে অথবা আমাদের বর্ধিত কমিটি বসবে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে নিয়ে, সেখানে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি ইন্ডিভিজুয়ালি এখানে আমার কোনো মতামত এটা নিয়ে দিতে চাই না। সেখানে যে বক্তব্য দিচ্ছেন প্রবাসী নেতাদের উদ্দেশ্যে, এগুলো নিয়ে দু মতামত আছে। কেউ বলছেন এগুলা তার বক্তব্য না। আওয়ামী লীগের নেতা হিসেবে আপনি কি মনে করেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। মানে এই বক্তব্যগুলো কি তার, না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা বক্তব্যগুলা? এখানে আসলে আমি এই বিষয়টা নিয়ে আমি নিজেও কনফিউজড। তার কিছু কিছু বক্তব্যকে আদৌ ওনার কিনা সেটা নিয়ে আমার মনেও কনফিউশন তৈরি হয়েছে, যেহেতু ওনার সাথে আমাদের সরাসরি দেখা বা এরকম কমিউনিকেশনের জায়গাটা খুবই ন্যারো। সেই জায়গা থেকে এটা আপার পক্ষ থেকে সুনিশ্চিত না করা পর্যন্ত আমাদের পক্ষে এটা নিয়ে কথা বলা, নিশ্চিত করা বা কোনো কমেন্টস করা আমি উচিত মনে করি না। আপনি একটা কথা বললেন, তার সাথে আপনাদের যোগাযোগের বিষয়টা ন্যারো। এটা কি উনি চাচ্ছেন না, না, না না, বিষয়টা হচ্ছে কি ওনার নানাবিধ কারণে আমাদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এবং একেবারে প্রান্তিক লেভেলের নেতাকর্মীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর টেলি যোগাযোগটা নিয়মিত। কিন্তু এই বিষয়টা তার টেলিফোনে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করা যাবে না। এগুলো তো সামনাসামনি বসে কথা বলার পরেই এই বিষয়গুলো আমরা একটা আলোচনাটা করতে পারি। এটা তো ওভার টেলিফোন আলোচনা করার মতো কোনো বিষয় নেই। সেজন্য বলছি। আর আমারও নিজের কাছে এই বিষয় নিয়ে সন্দেহ আছে যে সবকিছু ওনার বক্তব্য কিনা। কারণ ওনাকে যেভাবে আমরা দেখেছি, তো সেভাবেই আমাদের মনে হয়নি যে সবকিছু তার বক্তব্য। এখানে তো তার বক্তব্যকে মিসলিড করার অপচেষ্টা থাকতে পারে। তার বক্তব্য থেকে অন্যভাবে ডাইভার্ট করে সেখান থেকে তাকে তার সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়ার প্রচেষ্টা থাকতে পারে। আর এই টেকনোলজির যুগে তো এআইটি ব্যবহারের মাধ্যমে অনেক কিছু করা যায়। পুরুষের কণ্ঠকে মহিলার কণ্ঠ করা যায়, মহিলার কণ্ঠকে পুরুষের কণ্ঠ করা যায়। অনেক কিছু, সবকিছু অলমোস্ট করা যায়। তো সেই জায়গায় এগুলো সরাসরি আপনার সাথে কথা বলে আমরা যে সিদ্ধান্তটা পাবো, যে রেজাল্টটা, সেটা তো ওভার টেলিফোন বা অন্যভাবে সেটা পাওয়া যাবে না। সেটি আমি মূলত বলতে চেয়েছি। অনলাইনে একটা প্রচারণা আছে, তাতে শেখ হাসিনা একটা বক্তব্য দেবেন এবং গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসতে পারে। এ নিয়ে কোনো ধারণা আছে আপনাদের? এটা সোশ্যাল মিডিয়ার বক্তব্যগুলোকে আমি মানে ওইভাবে ধর্তব্যের মধ্যে রাখতে চাই না। বাট আমি যতটুকু জানি যে আপা এরকম কোনো বক্তব্য রাখলে সেটা আওয়ামী লীগের অফিসিয়াল পেজে যাওয়ার কথা। যেহেতু অফিসিয়াল পেজে 19 তারিখে আপার বক্তব্য নিয়ে কোনো সুস্পষ্ট কোনো ধরনের নির্দেশনা নেই। সুতরাং আমি মনে করি যে এটা হচ্ছে না। এটা সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই অনেকভাবে মানুষ ছড়াচ্ছে। যেমন 18 জানুয়ারি একটা হরতালের কথা অনলাইনে এসেছিল, সেটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক ছিল? 18 জানুয়ারি হরতাল প্রসঙ্গে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা অডিও ক্লিপস যেটি এসছে, যদিও আমি জানি না যে এটা আপা কার সাথে বলেছে, কি বলেছে। সেখানে কিন্তু তার বক্তব্যটা ছিল এমন যে, যে হারে মানুষের উপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশের মানুষ মানে অর্থনৈতিকভাবে দিশাহীন হয়ে যাবে। এই অবস্থায় তোমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে এই ভ্যাট যে বসাচ্ছে তার বিপক্ষে একটা কর্মসূচি ঘোষণা করা যেতে পারে, এবং কর্মসূচি পালনে যদি সরকার বাধা দেয় তাহলে হয়তো একটা হরতাল যদি তারা চাইলে ডাকতেও পারে। এখন আওয়ামী লীগ একটি গণমুখী সংগঠন হিসেবে যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কোনো যৌক্তিক আন্দোলন করে, সেখানে আমরা সংহতি জানাতে পারি। কিন্তু সেখানে আপার ওই অডিও ক্লিপের কোথাও 18 তারিখে হরতাল করতে হবে, আওয়ামী লীগ হরতাল করবে, আহ, এবং সেটা আবার বন্ধের দিন হরতাল হবে, সেটা লেখা নেই। সুতরাং এই যে আপনি যেমনটি বলেছেন একটু আগে যে সোশ্যাল মিডিয়া অনেক কিছু আসছে, সেটা কতটুকু অথেন্টিক, তো এইগুলো তো বিশ্লেষণ করলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আর যেটুকু আমি পেয়েছি 18 তারিখ তো বন্ধের দিন, 17 শনিবার। হরতাল ধারণাটাতে একটা হচ্ছে হরতাল বেসিকলি এটা হচ্ছে একটা অহিংস আন্দোলন, যে আমি স্কুল যাব না, কলেজে যাব না, পড়াশোনা করব না, অফিস আদালতে যাব না, না খেয়ে থাকবো, তবু আমি তোমাকে চাই না,
সে নো টু দা গভর্নমেন্ট, যে তোমাকে চায় না, এটাই তো। তো সেখানে বন্ধের দিন তো সবই বন্ধ, ওখানে নো টু বলার সুযোগ নেই। তো এইটাও তো বোঝা যাচ্ছে যে এটা আসলে শেখ হাসিনা তো তার 75 বছরের 78 বছরের জীবনে, প্রায় 77-78 বছরের জীবনে তো বলা যায় যে উনি জন্ম থেকে পলিটিক্স দেখে আসছেন বঙ্গবন্ধুর ওখান থেকে। উনি তো কোনোদিন এরকম ইমেচিওর সিদ্ধান্ত দিতে পারেন, এটা আমি মনে করি না। আপনার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের একজন হচ্ছেন শফিউল ইসলাম চৌধুরী নাদেল। তিনি শফিউল আলম। সর্বশেষ একটা শফিউল আলম চৌধুরী নাদেল, তিনি সর্বশেষ একটা অনলাইন বললেন মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। এ ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? আমি একটু কথা বলি, আমি এটুকু বলি যে উনি বঙ্গবন্ধুর মেয়ে, কিন্তু উনি ফরগেট অ্যাবাউট দ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সব বাদ দেন, উনি বঙ্গবন্ধুর মেয়ে। ওনার দমনীতে কিন্তু বঙ্গবন্ধুর রক্ত। বঙ্গবন্ধুটা কে? যিনি বলেছিলেন যে আমি বললে আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দেব, যিনি বলেছিলেন যে মুসলমান একবার মরে দুইবার মরে না, আমি মানুষ, আমি মুসলমান। উনি তার মেয়ে, তার মেয়ে বাংলাদেশে ফিরবে। সেটা কি মার্চে না আগামীকাল এটা জানি না, এটাকে বলতে হয় না, ফিরবেই। যারা বলছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাবে, ফিরিয়ে আনতে হবে না, উনি আসবে এবং বাংলার মানুষ তাকে মাথার মুকুট বানিয়ে আনবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য তার অবদানের কারণে। শুধু সময়ের অপেক্ষা। বাট আমি নাদেল কেন সেটা কোন প্রেক্ষিতে বলেছে আমি জানি না। নাদেলের মতো আমি টাইম দিনক্ষণ ডিক্লেয়ার করতে চাই না, বাট উনি ফিরবেন, উনি মানুষের মাঝে ফিরবেন, উনি বাংলাতে ফিরবেন, সোনার বাংলায় ফিরবেন, এটা ইউনিভার্সাল ট্রুথ। শেষ প্রসঙ্গ নিয়ে একটু আলাপ করি, হচ্ছে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে। আমাদের এইখানে, আমাদের এই ফোরামে, আমাদের এই ইউটিউব চ্যানেলে একজন সিনিয়র সাংবাদিক, কানাডা প্রবাসী সাইফুল আলম, তিনি তার অনুসন্ধানের আলোকে বলেছিলেন জিল্লুর রহমানের নেতৃত্বে যেমন আওয়ামী লীগ পুনর্গঠনের কাজটা হলো 1-11-এর পর, ঠিক এখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নেতৃত্বে একটা উদ্যোগ চলমান, একটা মুরব্বী হিসেবে তার নেতৃত্বে পুনর্গঠনের বিষয়টা। আমাদের ওই বক্তব্যটা আসার পরে আমরা দেখলাম তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। পুনর্গঠনের কাজটা আসলে কিভাবে চলছে? আপনাদের এই বক্তব্যের পরে জনাব আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, তারপরে কি বলেছেন? আমি এরপরে কথাটা বুঝিনি আপনার। আসলে পুনর্গঠনের কি কাজ চলছে আপনাদের মাঝে? আমি আপনাকে বললাম তো, এইটা আওয়ামী লীগ তো আগুনে পোড়া ফিনিক্স পাখি। আপনার মনে আছে নিশ্চয় বাড়ি ভাই, ৬৬-তে ৬ দফা দেওয়ার পরে আওয়ামী লীগের পুরুষ নেতাদের গ্রেপ্তার করতে করতে আর কোনো পুরুষ ছিল না দলের দায়িত্ব নেওয়ার। আমানা বেগমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছিল, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যায়নি। বঙ্গবন্ধুকে হত্যা করে এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য কারাগারে, পৃথিবীর সবচেয়ে নিরাপত্তম জায়গা, বাংলাদেশের 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করার পরে আওয়ামী লীগ যখন দলবিদের আওতায় আওয়ামী লীগের অনুমোদন নিতে গিয়েছিল, তখন জিয়াউর রহমান সাহেব শর্ত দিয়েছিলেন বঙ্গবন্ধু শব্দটি শেখ মুজিবের নামে লেখা যাবে না। আওয়ামী লীগ সেই শর্ত মেনেই কিন্তু দলের অনুমোদন নিয়েছিল রাজনীতি করার। কিন্তু এবং 21 বছর এই দেশের টেলিভিশনে, সরকারি টেলিভিশনে, সরকারি রেডিওতে, পত্রিকায় বঙ্গবন্ধু নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ করতে পারেনি। আমি ওই যে আগে বললাম না আপনাকে যে রাজনীতিবিদের বিচার কিন্তু ওইসব আইনের আদালত হয় না, জনতার আদালত হয়। সুতরাং আওয়ামী লীগ পুনর্গঠন কার নেতৃত্বে হবে সেটা সময় বলে দেবে। আওয়ামী লীগ পুনর্গঠিত হবেই, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটা হচ্ছে সত্য। আপনি বললেন যে ওই সময় এমন একটা সময় ছিল, গ্রেপ্তার করতে করতে আমেনা বেগম ছাড়া কোনো নারী নেতৃত্ব পাওয়া যায়নি। 75-এর পরে একজন জোহরা তাজউদ্দিন পাওয়া গিয়েছিল। আজকে তার ছেলে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসে বিরোধী। তা আপনারা আর কাকে চিন্তা করেন একজন বিকল্প কেউ আসতে পারেন? এটা সময় বলে দেবে। দেখুন, 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পরে অথবা তেসরা নম্বর জেল হত্যার পরে কেউ কি ভেবেছিলেন যে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরবে? ওয়াজ দ্যাট প্রজেক্টেড? নো, কোনো প্রজেকশন ছিল না। সময়ের প্রয়োজনে কেউ না কেউ চলে আসে লিডারশিপ,
এক্ষেত্রে তেমনই হবে। ৭৫-এর ৩রা নম্বর বঙ্গবন্ধু জাতীয় চার নেতা হত্যার পরে জোরাত তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরবে, এটা তো কেউ ভাবেনি। তখন গৃহিণী ছিলেন, কিন্তু হাল ধরেছিলেন। কারণ আপনার মধ্যে যদি ভিশন থাকে, কমিটমেন্ট থাকে, সততা থাকে, আপনি ঠেকাতে পারবেন না। আপনার নিশ্চয় মনে আছে অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধুকে তার পিতা জনাব লুৎফর রহমান বলেছিলেন, যদি তোমার অনেস্টি অফ পারপাস থাকে তাহলে তোমার কেউ ঠেকাতে পারবে না। ঠিক আওয়ামী লীগও সেরকম। সোহেল তাজের ভূমিকা নিয়ে কিছু বলবেন? আমার কাছে ওনাকে একজন দেউলিয়া রাজনীতিক মনে হয়েছে। তাকে নিয়ে কমেন্টস করার কোনো আগ্রহ আমার নেই। একটা সে একজন আমার কাছে সে কোনো আলোচনার বিষয় না। কাদের সিদ্দিকী কিছুদিন আগে তার এলাকায় আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের থানা ঘেরাও করে ছাড়িয়ে এনেছেন। সে কাদের সিদ্দিকী নিতে পারে না? সে কাদের সিদ্দিকী কোনো বিকল্প ভূমিকা কাদের সিদ্দিকী কোথায় কিভাবে আসবেন, কি করবেন, উনি যেহেতু একটি দলের প্রধান, এটি তার সিদ্ধান্ত। তবে ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন, আমি মনে করি ৭১ এবং ৭৫-এর ভূমিকার জন্য কাদের সিদ্দিকী আমার কাছে চিরনমস্য ব্যক্তিত্ব। অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই। খুব অল্প সময়ের নোটিশে আপনাকে আমরা পেয়েছি। তো আপনি আজকে সকালবেলা অন্য একটা জায়গায় যাচ্ছিলেন, তারপর আপনি যে স্যাক্রিফাইসটা করেছেন আমাদের জন্য, ধন্যবাদ। আমরা মাঝে আপনাকেও বারে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার এই শোর দর্শক, সম্মানিত দর্শক যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা।